উত্তাল পদ্মা পেরিয়ে চর মৌকুড়ি। নানা ঋতুতে নানা সাজে সেজে ওঠে পাবনা রাজবাড়ির সীমান্ত লাগোয়া এই চর। রাজবাড়ী শহর থেকে অদূরে অবস্থিত হলেও আজ যেন এই জনপদ ধরে রেখেছে ৯০-এর দশকের সমস্ত অনুষঙ্গ। এখানকার প্রতিটি বাড়ির উঠান যেন তাজা শাকসবজির বিশাল ভাণ্ডার। বাড়িতে উৎপাদিত এসব তরিতরকারি যেমন তাদের পারিবারিক চাহিদা পূরণ করে, তেমনি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন তারা। বর্ষার আগ মুহূর্তে কর্মহীন মানুষেরা ব্যস্ত সময় পার করছেন নানা ধরনের জাল দিয়ে মাছ ধরে এবং নৌকা তৈরি করে। সোনাকান্দর বাজারে যখন আসবেন রাজবাড়ী থেকে খুব কাছে, তখন কিন্তু এখানে আসলে পদ্মা নদীর যে তাজা টাটকা মাছ রয়েছে সেই মাছগুলো কিনতে পারবেন। কোলাহল আর নাগরিক জীবনের ব্যস্ততা পেছনে ফেলে কয়েকটি দম্পতি এই চরে গড়ে তুলেছেন বাউর বাড়ি। বছরে ৯ মাস বসবাস করেন চরে আর বাকি ৩ মাস শহরে। এমনই এক সুখী মানুষ নবীন কাকা। আজ আমি চর মৌকুড়ির আনাচে কানাচে ঘুরে দেখার পাশাপাশি সুখী এই মানুষটির কাছ থেকে জানবো সুখের আসল সূত্র। ছোট হয়ে চলবে আর বড় হয়ে মারা যাওয়া, এই যে শিক্ষাটা তার বাবার কাছ থেকে তিনি পেয়েছেন, এই শিক্ষা আসলে অমূল্য। নবীন কাকার বাড়িতে যাওয়ার আগে সামান্য ফলমূল কিনে রওনা দিলাম সোনাকান্দর ঘাটের দিকে। চর মৌকুড়ির মতো শহর থেকে কাছে এমন চর খুবই কম আছে। রাজবাড়ী শহর থেকে সোনাকান্দর ঘাট পর্যন্ত অটোরিকশায় চড়েই চলে আসতে পারবেন। এরপর ট্রলারে উঠলেই পৌঁছে যাবেন চর মৌকুড়িতে। ঢাকা থেকেও যদি কেউ একদিনে চর দেখে ফিরিয়ে যেতে চান, তাহলে এই চর আপনার পরবর্তী ভ্রমণের জায়গা হিসেবে পছন্দের তালিকায় রাখতে পারেন। সোনাকান্দর ঘাটে যদি আসেন তাহলে কিন্তু সকালবেলা রাজবাড়ী থেকে খুব একটা সময় লাগবে না। এখানে যদি আসেন তাহলে এখানে নদী পাড় থেকে দাঁড়িয়ে জেলেদের কাছ থেকে মাছ কিনতে পারবেন। এই অঞ্চলে যারা বসবাস করেন, এখানে বেতকাট চর, তারপরে হচ্ছে মৌকুড়ি, ঢালার চরের মানুষজন এই সময়ে খুব একটা মাঠে কাজ নেই, কারণ তাদের যে ফসলের জমি সেটা তলিয়ে গেছে। এখন সবাই মোটামুটি মাছ ধরেন এবং তারা অনেকেই ভালো মাছ পাচ্ছেন, এবং এখানে এসে সরাসরি তাদের কাছ থেকে মাছ কেনার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু উপভোগ করতে পারবেন। এই যে বলতে না বলতে দেখুন কয়েকজন মাছ নিয়ে চলে এসেছে। দাম কইতেছে তো পরে কথা কোন। ইমরান ভাই, ভাই মৌসুমে আপনিও জেলে হয়ে গেছেন। নিবেন না এক বছর মতো না ২,০০০ টাকা দিবেন। ভাই বেচা কেনা কাঁচা জিনিসের বেচা কেনা ঠিক নাই। ঠিক নাই? 200, 250, 300, 1500 স্টেক। 200, 200, 250, 300, 1500 স্টেক। কাঁচা জিনিস তো ভাই, বুঝছেন? সোনাকান্দর বাজারে যখন আসবেন রাজবাড়ী থেকে খুব কাছে, তখন কিন্তু এখানে আসলেই পদ্মা নদীর যে তাজা টাটকা মাছ রয়েছে সেই মাছগুলো কিনতে পারবেন। এখানে কিন্তু কোনো মধ্যস্বত্বভোগী নেই, সরাসরি জেলেরা এখানে এসে বিক্রি করেন, যার ফলে রাজবাড়ী থেকে এখানে আসতে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। আপনারা সময় পেলে এই বাজার থেকে এসে এমন পদ্মা নদীর চিংড়ি মাছ, বেলে মাছ, সব ধরনের মাছ কিনতে পারবেন। খুবই সুন্দর মাছ এগুলো। ভাই এটা হলো চিংড়ি আর হলো বাইরে মেশিনে আর একটা পুঁটি। চিংড়ি, মৌকুড়ির মাছ। হ্যাঁ, মৌকুড়ির মাছ। আরে ভাই, হ্যাঁ ভাই, ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? এই ভাই ভাই কি মাছ আনলেন? হ্যাঁ ভালো আছি। দেখান যাবে না? কথা লাগে ভাই দারুণ মাছ, ঘাটের মাছ। সোনাকান্দর ঘাটের মাছের বাজার সাধারণত জমে ওঠে সূর্য ওঠার অনেক আগে, কিন্তু এই সময় পদ্মা এতটাই উত্তাল যে সবাই চর থেকে একটু দেরিতেই রওনা দিচ্ছেন। পদ্মার নির্মল বাতাস আর মোহনীয় পরিবেশ এসে দাঁড়ালে দেহমন সবকিছু শীতল হয়ে যায়। মাত্র কয়েকদিন আগেও যে পদ্মা মৃতপ্রায় খালের মতো হয়ে গিয়েছিল, আজ যেন পূর্ণ যৌবনে ফিরেছে। সোনাকান্দর বাজারে বেতকাট চর, আমবাড়িয়া, মৌকুড়ি ও চর কাঠুরিয়ার মানুষজন মাছ ও তরিতরকারি বিক্রি করতে আসেন। জেলেদের জন্য ডাঙায় অপেক্ষা করেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও খরিদ্দাররা।
কেউ মাছ নিয়ে নৌকা থেকে নামতে না নামতেই তাকে ঘিরে ধরেন। বছরের এই সময়ে দৌলতদিয়া ঘাট মাছের বাজারের পাশাপাশি অন্তরমোড়, উড়াকান্দা, হরিণবাড়িয়ার চর এবং ধাওয়াপাড়া ঘাট থেকে সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কিনতে পারবেন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দৌলতদিয়া ঘাট মাছের বাজার জমে ওঠে একদম ভোরে এবং সূর্য ওঠার সাথে সাথেই শেষ হয়ে যায়। সোনাকান্দর ঘাটে মাছ পাওয়া যায় সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এবং উড়াকান্দায় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এর পাশাপাশি অন্তরমোড় ঘাটে মাছের বাজার জমে ওঠে সকাল 11টা থেকে বিকাল 2টা পর্যন্ত এবং 3টা থেকে জমে ওঠে চর হরিণবাড়িয়া ঘাট মাছের বাজার। একটি বাইক নিয়ে বের হলে সারাদিনে সবগুলো মাছের বাজার ঘুরে দেখতে পারবেন। নদী পাড়ের এই বাজারগুলোতে নদীর তাজা মাছের পাশাপাশি পাওয়া যায় চরের সার ও কীটনাশক মুক্ত সবজি। আমি যখন চর মৌকুড়িতে গিয়ে পৌঁছাবো তখন আপনাদেরকে দেখাবো এখানকার বাড়িগুলোতে কিভাবে মাচানে মাচানে ঝুলছে গ্রীষ্মকালীন শাকসবজি। নিয়ে যাচ্ছেন আমার ভাই নেবো কেমনে গাঙে যে মনে করেন যেহেতু বান উঠছে ভাই, আপনি গেলে বা ঠিক আছে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, মনে করেন যে রিক্স ভাই, ঠিক আছে। আপনি তো চাচ্ছিলাম আমার সাথে আপনি নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু ভাই নোয়া তো এরকম হইতেছে না। কি কারণে আপনি যাবেন হঠাৎ করে যদি মনে করেন তলায় মলা যায় ঝামেলা ভাই, ঠিক আছে। আপনি নৌকায় আসেন, ঠিক আছে ভাই, মিস করবো ভাই, ঠিক আছে। আপনি আসেন উপরে, ইনশাল্লাহ আমি আসি, দোকানে থাকবো ইনশাল্লাহ। সাথে চা খাবেন না বিষ খাবেন? ভাই দুইটাই ভাই, দুইটাই, ঠিক আছে। আগে চা তারপর বিষ। শুষ্ক মৌসুমে একদম ভোরে এই ঘাটে খেয়া পাওয়া গেলেও এখন সকাল 9টার আগে কোনো যাত্রীবাহী ট্রলার ছেড়ে যায় না এবং বিকালে নদীতে দুর্ঘটনা এড়াতে 4টার পরে কোনো নৌকায় ছেড়ে আসে না। আমাদেরকে যে কেন ইমরান ভাই নিয়ে যাননি এইবার বুঝতে পারছি। পদ্মার এমন ঢেউয়ের তোরে পড়লে কেমন অবস্থা হয়, যারা একবার পড়েছেন তারাই অনুভব করতে পারবেন। যাই হোক, আমি অনেক ভোরে চলে এসেছি, তাই আশপাশ দেখে অপেক্ষা করছি। আমার মতো আরও অনেকেই অপেক্ষা করছেন কখন আসবে পাড়ের তরী। অনেকেই আগে চর মৌকুড়িতে বসবাস করলেও এপারে জায়গা জমি কিনে বাড়ি করেছেন, তবে তারাও এখন নির্ভর করেন ওপারের ফসলের উপর। আলিফ ভাইদেরও চরে অনেক জায়গা জমি রয়েছে, তাই ভ্যান ভরে সান নিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে নারী পুরুষ সবাই ট্রলারে উঠতে শুরু করলেন। নদী সত্যি সত্যি আজ অনেক বেশি উত্তাল। অনেকেই ভোরে জেলে নৌকায় চড়ে মাছ বিক্রি করতে আসলেও এখন ভয়ে খেয়া নৌকাতেই চড়ে যাচ্ছেন। আমাদের সাথে আজ যারা যাচ্ছেন তাদের বেশিরভাগই গবাদি পশুর ঘাস কাটতে এবং মাছ ধরতে যাচ্ছেন। আমি এখন পর্যন্ত যতবার চর মৌকুড়িতে গিয়েছি আমার সাথে কয়েকজন বৈশালের দেখা হয়েছেই। শুষ্ক মৌসুমে কোনো রকম নৌকাগুলো ডাঙায় এনে বেঁধে রাখলেও এখন 4-5টির মতো অ্যাঙ্কর দিয়ে বেঁধে রাখতে হচ্ছে, না হয় ভাসিয়ে নিয়ে যাবে। যখন শুষ্ক মৌসুম থাকে তখন সাধারণত একটি ট্রলারই খেয়া পারাপার করে, কিন্তু বর্ষা মৌসুমে নদী পার হতে অনেক বেশি সময় লাগে এবং ওই সময় যে সাইজের ট্রলারে আমরা নৌকা পার হই এখন কিন্তু তার থেকে কয়েক গুণ বড় ট্রলার এবং এ পাশ থেকে ও পাশ তাকালে প্রায় অনেক বড় নৌকা এবং এই ট্রলারও কিন্তু একদম কানায় কানায় ভরে গেছে। অনেক সময় ধরে আমরা দেখছি যে কেউ আসছে সার নিয়ে, কেউ মাছের যে খালই রয়েছে, আঞ্চলিক ভাষায় বাঁশের যে ঝুড়ি তাকে বলা হয় খালই। এর পাশাপাশি এখানে যেমন শ্রমজীবী মানুষ রয়েছেন যারা ঘাস কাটতে যাচ্ছেন তারা রয়েছেন, এর পাশাপাশি আরও রয়েছেন যারা সকালবেলা মাছ নিয়ে বিক্রি করতে এসেছিলেন এবং অনেকে চরে যেটা হয় যে প্রতিদিন তো আসা যাওয়া করা যায় না, তাদের চিকিৎসা নিতে এবং অন্যান্য মালামাল কিনতে আগের দিন এখানে এসে থেকেছেন, কালকে শহরে থেকেছেন এবং এই যে প্রথম যে খেয়া, এই খেয়াতে করে তারা ওপার যাচ্ছেন। আমি আর একটা বিষয় আপনাদেরকে বলি, অনেক সময় বলেছি যে খেয়া সাধারণত সবচেয়ে বেশি ভিড় হয় হচ্ছে সকালবেলা এবং শেষ খেয়া, কারণ শেষ খেয়াতে হচ্ছে চরের মানুষজন সবাই একসাথে গুছিয়ে এপারে চলে আসেন এবং প্রথম যে খেয়াটি রয়েছে সেই খেয়াতে অনেক বেশি লোকজন থাকেন, কারণ হচ্ছে আগের দিন আসা মানুষ এবং আর নিয়মিত যে মানুষ থাকেন এই মানুষ মিলে সকালবেলার খেয়াতে অনেক বেশি লোক থাকেন। আর পদ্মা এত বেশি উত্তাল, আবার মনের মধ্যেও একটু ভয় ভয় করছে। দেখা যাক, আল্লাহ ভরসা, আমরা যাচ্ছি মৌকুড়ির চরে। চর মৌকুড়িতে আসা যাওয়া করতে জনপ্রতি 50 টাকা করে লাগে। ভাবতেই অবাক লাগছে, মাত্র কয়েক মাস আগেও যখন এই নদী পার হয়েছে, একটু সামান্য নদী পার হয়ে তারপর অনেকখানি পথ মোটরসাইকেল চালিয়ে বালুর মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু এই সময়ে এই যখন আমি যাচ্ছি আমাদের এই বিশাল তরী মনে হচ্ছে যে একদম খড়কুটোর মতো পদ্মা নদীতে ভেসে যাচ্ছে, যেভাবে একটা কচুরি পানা ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে যায়, অনেকটা এমন অবস্থা। দেখুন
কতটা খারাপ অবস্থায়। আর এবং আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পা নৌকার এ পাশ থেকে এ পাশে দিয়ে রেখেছি, যার জন্য আমি একটু কিছুটা ভারসাম্য রক্ষা করতে পারছি। মাঝ নদীতে পৌঁছানোর পরে পদ্মা আরো বেশি উত্তাল হয়ে উঠল। এত বড় ট্রলার, তারপরেও এই ঢেউয়ের মধ্যে এক টুকরো খড়কুটোর মতো দুলতে শুরু করেছে। মাঝে মধ্যে ঢেউয়ের তোরে ভিজিয়ে দিয়ে যাচ্ছে সবাইকে। এই সময় পদ্মা যমুনা পার হওয়ার সময় মাঝে মধ্যে ট্রলার ডুবির খবর পাওয়া যায়। ভয়ে আমার শরীর একদম হিম হয়ে আসছে, তবু আশেপাশের মানুষদের দিকে তাকিয়ে কিছুটা সাহস সঞ্চার করছি। তীরের কাছে আসতে না আসতেই সবাই হুড়োহুড়ি করে নামতে শুরু করলেন। যারা ঘাস কাটতে আসেন তারা চেষ্টা করেন একদম ভোরে উঠে রান্না বান্না এবং ঘরের অন্যান্য কাজ সেরে বের হয়ে যেতে। তাই সবাই 1-2 বেলার ভাত নিয়ে আসেন। এপারে এসেই সকালের নাস্তা সেরে ঘাস কাটতে বের হয়ে যান। ট্রলার থেকে নেমে একদিকে ছুটল শৌখিন মৎস্য শিকারীরা, আর একদিকে যারা ঘাস কাটেন তারা রওনা দিলেন দোকানের দিকে। মূলত এই সময় পদ্মাপাড়ের ব্যস্ততা নতুন নৌকা তৈরি এবং পুরাতন নৌকা মেরামত নিয়ে। কয়েকদিনের মধ্যেই পানিতে থই থই করবে চারপাশ। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতেও যেমন নৌকার প্রয়োজন হবে, এর পাশাপাশি কাজ না থাকায় সবাই মাছ ধরবেন। তখন নৌকা ছাড়া কোনো উপায় থাকবে না, তাই এখন এলাকার মিস্ত্রিদের পাশাপাশি দূর দূরান্ত থেকেও নৌকার কারিগর চুক্তিতে আনা হয়েছে। নিচে কিভাবে যাব? আমু দিয়ে চলে আসবো। দারুণ তো, ঠান্ডা জায়গা। আপনারা আসছেন কোন জায়গা থেকে ভাই? কুষ্টিয়া না? এখানে কি হিসেবে, এই দিন হিসেবে নাকি নৌকা হিসেবে? হ্যাঁ, আর এটা তো অনেক বড় নৌকা। বড় নৌকা এটা আমরা ধরেন হাজিরের উপর করছি, হাজিরা রোজ 1,000 টাকা। 1,000 টাকা। আপনাদের তো তাহলে ভালো টাকা দিচ্ছে। 1,000 টাকা তো এমনিতে এখন দিলে, জন দিলে কত টাকা দিনে? জন দিলে আপনার ধরেন 800-700 টাকা। 800-700। আপনারা তো জন না, আপনারা তো বিশেষ ভাবে দক্ষ, তাই না? আমরা মিস্ত্রি হিসাবে। হ্যাঁ, মিস্ত্রি হিসেবে। আর কাকার বাড়ি কোন জায়গায়? মানিকগঞ্জ জেলা, মানিকগঞ্জ কোন থানা কাকা? দৌলতপুর। দৌলতপুর কোন গ্রাম? পারুলিয়া। পারুলিয়া চিনি তো। কুমারখালীর লোক তো সব কাজ পারে। এদিক দিয়ে তাঁত বুনতে পারে, নৌকা বানাইতে পারে। আমরা পৌঁছে গেছি ইমরান ভাইয়ের দোকানে, এবং ইমরান ভাই এখন দোকানে নেই, তিনি বাড়িতে গেছেন। এখানে যে চায়ের টং দোকানটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে ইমরান ভাইয়ের আবার। এবং এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা ট্রলারের জন্য অপেক্ষা করছেন। ওপার থেকে যে ট্রলারটি ছেড়ে আসে, সেই ট্রলারটি এখান থেকে একদম আমবাড়িয়া পর্যন্ত যায়, আবার অনেক সময় কাশেমের মোড় পর্যন্ত যায়। এজন্য এই ট্রলার যখন আসলো, সেই ট্রলারে ওনারা যেতে পারেননি। এই ট্রলারটি যখন কাশেমের মোড় থেকে ফিরে আসবে, তখন এখানকার যাত্রীরা যেতে পারবেন। আমরা একটু ভেতরে যাচ্ছি, দেখি কাকা কেমন আছেন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন বাবা? ভালো আছেন? চা খাওয়াবেন না আজকে? চা বানাবেন? কত বড় সাইজের একটি গুলশা ট্যাংরা পেয়েছেন, এবং এই সময়ে মাছগুলোর পেটে হচ্ছে ডিম, আর মাছ ধরছেন হচ্ছে বল্লার টোপ দিয়ে। হ্যাঁ, হলুদ বল্লা। আর এটা দেশি ট্যাংরা। এই বল্লার টোপ কই পেলেন ভাই? হ্যাঁ হ্যাঁ, মেলা আছে। মেলা সকালবেলা কালকে তো যে কটা ছিল মারছিলাম, ডিম ফুলে গেছে। কালকে আবার মনে করেন যে সকালবেলা ঘুমে তুইতে যায়, সে 3 খান ভাঙছি, ভেঙে আবার মাছ মেরে গেছি। এত বললা? কালকে আইছিল তো, কাল ভালো মাছ পাই। কালকে ভালো মাছ পেয়েছি, আজকে পাইনি। কালকে কেমন মাছ পাইছিলেন? কালকে তাও প্রায় হাফ কেজির মতন হয়েছিল। হাফ কেজি? হাফ কেজি মাছ হলে তো তাও 500-600 টাকা দাম প্রায়। আমরা তো আর বেশি না, আমরা শখ করে মাছ না মারি। বুঝছি, মাছ যারা ধরে 50,000 টাকার টিকিট কাটে, কয়জন 50,000 টাকা তুলতে পারে কাকা? কেউই না। এটা নেশা। আমার অনেক পরিচিত বড় ভাইরা আছে যারা 50,000 40,000 টাকার টিকিট কাটে। 40,000 টাকার টিকিট আমরা সেদিনকে মাছ মেরে এলাম। 40,000 টাকার টিকিটে কাকা মাছের যে আধার দিতে হয়, সেখানে কয় হাজার টাকা যায়? সেখানে প্রায় আরো 5,000 টাকা লাগবে। আর 5,000 টাকা আরো 5,000 টাকা লাগবে, গাড়ি ভাড়া 2,000 আছে। মানে আরো 10,000 টাকা খরচ। 10,000 টাকা খরচ, মোটামুটি 50,000 টাকা না হলে এখন মাছ মারা যাবে না। বুঝতে পারছি কাকা। বাটার কুকিজ বিস্কিট দেখতেছি, দেখি তো। না, বিস্কুট কোম্পানির বাটার কুকিজ বিস্কিট আমরা ছোটবেলায় দেখছি, আর এখন
খুব একটা দেখিই না। আমাদের অনেকের শৈশবের কিন্তু একদম সাথে মিশে আছে এই জিলাপির মতো দেখতে বাটার কুকিজ বিস্কিট। অনেক দিন পরে আজ এই মৌকুরির চরে এসে দেখলাম। ও রাজবাড়ি যে ডিলার ইনি আনে, খুব একটা উন্নত জায়গায় খুব একটা দেখি না। এই বিস্কুট তো আনার সাথে সাথে নাই, পরিষ্কার আনার সাথে সাথে পুরাই যায়। আনার সাথে সাথে কোম্পানিতে পাই হলো 2 কার্টুন 3 কার্টুন, আমি ভাগে আগ ওই টাকা দেওয়া লাগে, তাও পাইনি। এই বিস্কিটের জন্য। হ্যাঁ আর এবার কি পাক হইতেছে আসলে? হ্যাঁ হচ্ছে। কিছু কই না। আর এই সময় হচ্ছে চরে কোনো কাজকর্ম নেই, সব কিছু পানিতে প্রায় তলিয়ে গেছে। এই জন্য অবসর সময়ে এই দাঁড়ায় যে কাঠ খেলছেন। আবার এটাকে কেউ নেতিবাচক ভাবে নেবেন না, এখানে কোনো টাকা পয়সার কোনো দেন দরবার নাই। শুধুমাত্র অবসর সময়ে ওখানে কেউ নৌকা বানাচ্ছেন, কেউ বাড়িতে ঘুমাচ্ছেন, আর বাকি যারা রয়েছেন তারা একটু এখানে অবসর সময়ে কাঠ খেলছেন। এটা কিন্তু কোনো টাকা পয়সা বা কোনো কিছু লেনদেন না, শুধুমাত্র একদম বিনোদনের উদ্দেশ্যে। চর মৌকুরি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অবস্থিত এক নিভৃত জনপদ। এই জনপদের সাথে লাগোয়া চর কাঠুরি ও আমবাড়িয়া, এই তিনটি জনপদকেই অনেকে একসাথে চর মৌকুরি নামেই ডাকেন। পাবনা রাজবাড়ির সীমান্ত লাগোয়া এই চরে কয়েক হাজার মানুষের বসবাস থাকলেও নেই কোনো প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন সোনাকান্দর ঘাট দিয়ে পদ্মার উত্তাল ঢেউকে সঙ্গী করে এখানকার শিশুরা লেখাপড়া করে। এই চেনা চেনা লাগে। কি অবস্থা কাকা, কেমন আছেন? ভালো আছেন? আর কাকার সাথে কতদিন পর দেখা। এত সময় এসে বসেছিল, সবাই বলতেছিল আজকে তার আবার চলে যাওয়ার কথা। আমি আসবো বলে যাইনি। কতদিনের জন্য যাবেন কাকা? 3 মাস। 3 মাস। 3 মাস এই বর্ষার মধ্যে এখানে থাকবেন না? আচ্ছা চলেন। কাকার মুখে আজকে হাসি নাই কে কাকা? আর জ্বর জ্বর ঠান্ডা গরম জ্বর। জ্বর? তাও তো হাসতেছেন। সময় ভালো আসবি। এ কাকা, সত্যি সত্যি তিল বুনছিলেন কয় বিঘা? আমি বাগে পাইছিলি 5 বিঘি। 5 বিঘা বই। কয় মন? আমি মিথ্যে কথা কইনি কাউকে। কয় মন? হ্যাঁ কয় মন পাইছেন? 9 মন। 9 মন না? মন কত করে এখন তিলের? 5,500, 5,000, 4,000। বুঝতে পারছি। আর আমারও কাকা বলতেছে 5 লাখ টাকা বেচবে। তার একজন পাশে থেকে জমি সহ যাবে। এখন স্যার মৌকুরিতে জায়গার দাম কেমন? বাঙন তো শুরু হয়েছে। ওই যে উড়া জানে, জানি কাকা বিঘা 1 বিঘা জমির দাম কেমন? আপনি তো মাত্র 1.5 লাখ, 1,80,000, 1 লাখ এরকম। আর বাৎসরিক চুক্তিতে 15,000, 10,000 বছর। হ্যাঁ 15,000 টাকা মানে তো ভালো জমি। 3 ফসল হয়। 3 ফসল মানে কলা না গাইতেছে। কলা আর এমনি আবার 5,000, 6,000, 10,000 এরকম। 2600 টাকা মাছ বেচছি। কে ইমরান ভাই? হ্যাঁ। আপনি মাছ বেচেন না? না আমার জাল দই নাই তো। বর্ষায় কি আপনি পুরোটা সময় থাকবেন? হ্যাঁ। ভার বেশি হয়ে গেলে আমার কাছে দেন, বুঝেন? না, 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 না। দেন 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 দেন, আমি নিয়ে যাই। কাকি কি করতেছে? ওই যে জালের জল করতেছে। কাকিও চলে যাবে? এটা ফেলা দিস নাকি? না না, কাকিও চলে যাবে। হ্যাঁ। তার মানে বাড়িতে কেউ থাকবে না? না, তাহলে এটা কি বাউর বাড়ি হয়ে গেল কাকা? বাউর বাড়ি নিয়ে ওই যে রাত্রি তোমার কাকিলে ডরায়। ডরায় না? ডরায়, ওই যে লাইট মারে ও ডরায়, ভয় পায়। কে লাইট মারে? এই যে গাঙে। ও জালেরা? হ্যাঁ। আবার হলো ডাহাইতে আসে তো মাঝে মাঝে। দেখাতে আসে? এবছর গরু টরু নিছে নাকি কারো? না এবার নেই নেই। কাকি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধরেন আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ ওনার হ্যাঁ ফিরছি। ভালো আছেন? আল্লাহ রাখছে। এই চরের প্রতিটি মানুষের সাথে আমার একদম চেনা পরিচয়, ভালোবাসা। আসল
শরীরে কি অবস্থা বাজান? কি খাইছেন সকালে? সকালে খাইছি যে ডাল মুড়ি গন্ডু করছি। সে গরুটা কি হয়েছিল? ওটা আসলে ভালো হয়েছিল, বেশি হয়েছে। ভালো হওয়ার পরে বেঁচে দিচ্ছেন না? আচ্ছা আচ্ছা, ওই দিন তো আসলাম একদম খারাপ অবস্থা। খারাপ হতে বেচলাম গোস্ত পারছিলাম এই 500 টাকা করে। হ্যাঁ। হাসপাতাল যাই গেলে যে ওরা হগলি পানি ছিনি ডাইলে গরু ঠিক করছিল। হাসে গরু অলগা 2 সপ্তাহ খাওয়া সুস্থ হওয়ার পরে? সুস্থ হওয়ার পরে আসে সপ্তাহে খাওয়া 65,000 বেশি। আচ্ছা আচ্ছা। ওই এত নিয়ে কি করবি? চালার দাম লাগে। আপনি কি থাকবেন বর্ষায় না আপনি চলে যাবেন? বর্ষা তাও আশা করবো না, সবসময় থাকবো না, আসবো না। এই যে বাড়ি সোনা কাজের গাছ, হ্যাঁ হ্যাঁ বুঝছি, কিন্তু এই যে ধুন্দল তরি তরকারি এগুলো খাবে কে? আমরা খাবো। আসে এসে নিয়ে যাবেন? হ্যাঁ, সকালে আপনার আলিয়ে নিয়ে খাওয়ায়, হ্যাঁ হ্যাঁ এই খাওয়াই টালাম, হ্যাঁ আবার সারাদিনই থাকলাম। বুঝতে পারছি। জাহুন নিয়ে কি করবেন কাকি? উপার ওই বাড়ি এগুলোরে জাহুন কর না? জাহুন জাহুন না? হ্যাঁ? তাই না? আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এই যে যে ময়লা যেগুলো আর কি, এই শুকনো খড়ি এগুলোকে জাহুন বলে স্থানীয় ভাষায়। তো এই জন্য আপনারা যারা বুঝবেন না তাদেরকে বলছি এটাকে জাহুন বলে। মামা তোমাদের অঞ্চলে কি বলে? আমাদের এই জায়গা হ্যাঁ, টাঙ্গা বলে, জাহুন বলে। টাঙ্গা বলে, জাহুন বলে না? ভাত নানছি। ভাত রাঁধছেন? হ্যাঁ। তরকারি কি? এই এসে গে করা বুড়ি মাছ আনছিলি তাই বাসছি। তাহলে আমার মাছ খাওয়া হইতেছে আজকে? হ্যাঁ, হ্যাঁ এত কাল খালি কইছি মাছ খাবো মাছ খাবো। হেলে তুই মাছ আনছিলি না, এ হারে তোর কাকা করছে কি ইটু ইটু মাছ আনছিলি, কালকে পুরপুর করছিলাম আর এখন এই করছি। দুন্দল কি কাকি একারই নাকি সবার ভাগের? কি মাছ? এই দুন্দল? এইটা হ্যাঁ, আমাকে এলাকার। দুন্দল কেমন? ভালোই তো বড় বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ চাল কুমড়া আছে। হ্যাঁ। এই যে কাকি এদের যে জাংলা বা মাচান কি পরিমাণ দেখুন এখানে, চাল কুমড়া তারপরে ধুন্দল ধরেছে। কাকি আপনার শরীরের কি অবস্থা এবার? ভালো না? না, অনেক চাল কুমড়া ধরেছে। এবং এই চাল কুমড়াগুলো বাজারে যে কীটনাশক দিয়ে চাষ করা, সার দিয়ে চাষ করা যে চাল কুমড়া তার থেকে অনেক বেশি সুস্বাদু এবং বেশ মজা লাগে। এই দেখুন এই যে এখানে ধুন্দল একটা বড় হয়ে গেছে, এবার পুঁই শাক রয়েছে। মানে এইখানে যে চরের যে বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলোর এবার যে আমি আঙিনা, দেখেন বসু সেই আঙিনায় হচ্ছে আসুন। বিশাল বড় একটি শাকসবজির উৎস। এই দেখেন বসু। এই যে কাকি আমাদেরকে বসতে দিয়েছেন। হ্যাঁ বসে বেটারে আমাকে তেহান তো সিয়ের মেয়ে নাই, আমার সিয়ের হইলে হইবে। আমি চেয়ারে বসতে আসি আপনার বাড়ি, চেয়ারে বসার জন্য তো আমার বাসায় চেয়ার আছে, চেয়ারে বসার জন্য আপনার বাড়ি আসি না আমি। এখানে মনে করি যে আইছিল কোন রকম তো খালি সাহার মতো। হ্যাঁ, থাকার মতো একটু একটু এত কাপ হইছে কে? কাবু হয়ে গেছে আমি একদম আমার মার মতো কথা কইতেছেন। যতই মোটা হই আমার মা কয় আরে আমার মনিটা শুয়ে গেছে রে। চোখ মুখ গান আমি বেশি দেখতেছি। বুঝতে পারছি, ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। শুষ্ক মৌসুমে একবার নবীন কাকার বাড়িতে বেড়াতে এসেছিলাম। আপনারা অনেকে তার খোঁজখবর নিতে বলেছেন, তাই আবারও চলে এসেছি চর মৌকুড়িতে। এখানে কয়েকটি সুখী পরিবার বসবাস করে, প্রত্যেকেরই সন্তান প্রতিষ্ঠিত এবং তাদের নিয়মিত খোঁজখবর নেন। শেষ বয়সে স্ত্রীকে নিয়ে একাকী নির্জনভাবে বসবাস করছেন তারা। বাড়িতে নানা ধরনের শাকসবজি উৎপাদনের পাশাপাশি মাঠে ফসল ফলিয়ে চলে তাদের জীবন। বছরে 9 মাস থাকেন চরে এবং বাকি 3 মাস শহরে। থাক, আপনার বাতাস দেওয়া লাগবে না কাকি, থাক থাক, আমি নিজে নিতেছি, দেন। কি দিতাম আমি নেই। তাহলে আসবেন কতদিন পর যায়? আমি এখানে মনে করি যে এই কি মাস জুলাই মাস। জুনের মাস আশ্বিন কার্তিক মাসের ওদিক চলে আসবো। আশ্বিন কার্তিক, আশ্বিন মানে সেপ্টেম্বর মাসে আসবে, হ্যাঁ 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 3 মাস পরে। এখানে কি পানি উঠে যাবে? এখানে পানি উঠে যাবে। হয়ে গেল বুঝা বাদা? কাকা এটার তো আমরা কেরাল কই, আপনারা কি কন? কারাই কারাল। উপার থেকে আনাবাস।
এখন বাস করবো কাহানে। কাকা আজকে কিন্তু আমি এই যে ধুন দল চাল কুমড়ো নিয়ে যাবো। আচ্ছা 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 দিয়ে হ্যাঁ? দেবো দিয়ে দেবো হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। কি খুশি? হ্যাঁ হ্যাঁ আমরা সবাই খুশি। তোমার যদি হাউস করে দিতে তোমার যদি নিয়ে চাও তো আমি দিয়ে দেবো দিয়ে দেবো না। ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে ট্রলার কয়টায় কাকা? 4টে। বোতাম কি আছে সব কটা? হুম হুম? হুম, উপরেরটা তো নাই। সব আছে। সব আছে, একটা নাই না কাকা? নাই। নাই একটার বোতাম নাই কাকা, আমি দেখছি তো। পাগল মানুষ করে। আমি বললাম আমরা চোর ডাই তুলি ফিরে 71 আমরা তো মরি হুম পরিষ্কার। আমরা চোরও না ডাহাইতো না, হ্যাঁ নুসিয়াও না, বদমাইশও না। আমরা 71 আমার 16 বছর বয়স। যুদ্ধ করছিলেন? যুদ্ধ তো আমরা লই যে ওই খন্তা কুইল নিয়ে গেছিলাম বিহারিকের সময়। বিহারে গেলে মারতে? হ্যাঁ কোনটা করিল নিয়ে? কোন জায়গা? রাজবাড়ি। ওর পান নাই? না হেসে ধরো পলাইছিল। পলাইছিল না? পরে সার্টিফিকেট নেন নাই মুক্তিযোদ্ধার? না না ডাল ডাল না? কি দিয়ে? মটরের ডাল। মটরের ডাল নিজের জমির? হ্যাঁ কাকা বলতেছিল কি ঘন করে না? ঘন করে মশলা দিয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রান্না করেন, মশলা সমস্যা মশলা দিয়ে হ্যাঁ তুমি খেয়ে ফেলবে না। আচ্ছা আল্লাহ রাখে, সমস্যা নাই, যা আছে তাই খাবো। আর কাকারে দুইটা আম কাটি দেন, কাকা আসলে রোদিতে। ওটা তোমারও দেই তোমার আচ্ছা দেন, সমস্যা নাই। দেন। আমরা সবাই দেই। এই পানি, মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকে না? হ্যাঁ হ্যাঁ ঠান্ডা। গ্রামের যে পরিবেশ, মাতার সাথে খাইতেছে দোল। দারুণ ঠান্ডা। চরের যে পানির লেয়ার, এটা অল্পতে এখানে 30-40 ফুট গাললেই হচ্ছে পানি উঠে যায়। কাকা এটা কত ফুট? 35 ফিট হচ্ছে এখানকার যে পাইপ যে করা হয়েছে, মাত্র 35 ফিট বোরিং করে করা হয়েছে। এবং এখানকার যে পানি খুবই মিষ্টি পানি। আর এই পানি ওই চরমাজার দেওয়ার অঞ্চলের লোকজন বলে পাতলা পানি, খুবই পাতলা, আয়রন নাই। এবং আয়রন থাকলে পাত্রগুলোও দাগ পড়তো, আয়রন নাই। মূলত পদ্মার যে লেয়ার, পদ্মার লেয়ারের যে পানি এখান থেকে বালুতে সাথে মিশে এখানে যে পানিটা আসে, সেই পানিটা খেতে খুব সুস্বাদু হয় আর কি। পানি দিয়ে খাইছি, সকালবেলা ঘুম রয়েছে, ভাত খাই পেয়েছি। তাই না? এই যে পানি জিনিস ভাত খাও। খাবানি। এটা হচ্ছে নবীন কাকার প্রতিবেশী। এর আগে যখন এসেছিলাম তখন কাকার খুব খারাপ সময় যাচ্ছিল। এদিকে কাকি অসুস্থ ছিল, ডাঙায় ছিলেন। আর এদিক দিয়ে কাকার এখানে হচ্ছে গরু একটা অসুস্থ এখানে পড়েছিল, খুব খারাপ সময় গিয়েছিল। মানুষের সময় সব সময় একরকম যায় না, ভালো সময় খারাপ সময় যায়। এখন কাকার কোনো বিপদ আপদ নেই। এবং কাকার বাড়িতে প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরেছে। দেখুন একবার যদি দেখুন শুধু চাল কুমড়া কি পরিমাণ, এই দেখুন চাল কুমড়া আর চাল কুমড়া এখানে একসাথে 4টা ধরেছে। এবং এই পাশে যত দূর দেখা যায় শুধু চাল কুমড়া। নিচে আবার এই যে তিলের যে গাছ রয়েছে, এগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য রেখে দিয়েছেন। একটা গৃহস্থ বাড়িতে যা যা থাকার কথা সব কিছুই রয়েছে, একদম 90-এর দশকের সেই বাড়িঘরের মতো। আমাদেরকে তো নিয়ে আসলেন না। তুফান কেমন? শেষ খাওয়া পাবো আজকে? চারটে দেবে তো? আচ্ছা কাকা আবার আমার ভয় দেখাইতেছে যে খাওয়া দেবে না। দিবে না? মাছ কত বেচলেন ভাই? 2250। এইখানে কি আছে মানে আবার কাটে নাকি, কোনো পার্সেন্টেজ কাটে? না ভাই পার্সেন্ট কাটে তোর বাজারে গেলে, আমি তোর পথে বেশি তো খাস খদ্দের কাছে বুঝছেন। হ্যাঁ আর বাজারে গেলে আড়তদারি কাটে, আবার মনে কর তোরা উসলা না বাজার বিন যায়নি, আরো তো দেয়নি। এই যে এসে সোনাকান্দরে বেচলে, সোনাকান্দ বেশি কিছু কারণ না, সোনাকান্দ বেশি খাস খদ্দের কাছে বেশি ওর ধরো যা বেশি তাই 1 টাকা কাটে না। আচ্ছা আচ্ছা খাস খদ্দের কাছে বেশি পারে খাওয়া ফাটি দিলে পারে 1 টাকা কাটে নাই। বুঝতে। আর বাজারে আড়তে বেশি বা আড়তদার কাটে।
আপনি থাকবেন না? না কতদিন আছেন আর? না হচ্ছিল তো চলেছেন চলে গেছেন না? আসছেন আবার বাড়ি ঘরের খোঁজ নিতে? এই করে 2 কিলোমিটার হাসপাতাল কই আপনার ধুন্দল কই? ও এখানকার যে 3টি বাড়ি, এই 3টি বাড়ি হচ্ছে ওনারা বাড়িতে থাকেন না, মাঝে মধ্যে আসেন, এমনিতে অন্য সময় সব সময় থাকেন। এই বাড়িগুলো এক ধরনের বাউর বাড়ি বলা যায়, আবার পুরোপুরি বাউর বাড়িও বলা যায় না। বাউর বাড়ি বলতে সেখানে শুধুমাত্র ফসলের জন্যই মানুষ থাকে। এটি হচ্ছে এই কাকার বাড়ি। নিয়ে গেলেন, ঠিক আছে, কারণ এই ধুন্দল খেতে একটু স্বাদ লাগবে, সার ওষুধ ছাড়া, তাই না? হুম, একেবারে সার ওষুধ ছাড়া। দেখুন কি পরিমাণ ধুন্দল ধরেছে। এখান থেকে 20 টাকা কেজি, আমি 100 টাকা দিয়ে গেছি কাকার কাছে। 5 কেজি 4 কেজি যা হোক আমাকে দিতে চেয়েছেন উনি। এবং এই জাংলার যে ধুন্দল, এটি খেতে অনেক সুস্বাদু। একজনকে জিওল মাছে কাটা দিয়েছে, কাকা গেছেন তাকে সাহায্য করতে। আবার আগুন জ্বালানবেন একটু, পুণ্যে মাথা কাটা দেখে আগুন জ্বালায় একটু তাপ দেন। যাবে না আল্লাহ যন্ত্রণা যাবে না শালার জিএল মাছের কাটা রে। ও এই যে, হ্যাঁ এই যে শালা শালা এই যে আতে ফের পুণ্যের পার হাতে কানতেছি। আবার দেবে ভাই। এবার যাও যাও উঠে যাও, হ্যাঁ উঠিবার যাও, আবার কাটা খাই তা তাহলে আমি নেবো না, আর কাছে দিও, আমার উঠে নেবো। কাছে দিও মাছ কিনবে না কটা কাকা? না ওই দিতেছে এমনি দিতেছে। দাও ইসি পার না ওই কাপসা বুঝো গামছার আর উঠেন, আমি আর ডিম আনলাম। হ্যাঁ দাও তো চলেন নেন। ও সারা প্যাচ তার মাছ তাহলে একখানে দিলাম আর না নাই কই যে এখন বগলে ছিল তো ওটা তো সার মাছ করে দিতাম। তাই ছোটটা দিছে বুঝছেন? হ্যাঁ এই যে শালা ছোট কাটা এই যে ছোটটা, এই ছোটটাই না? আমার দিল রে, হ্যাঁ আবার দিল। আর কি জিএল আছে এখন? তো বাকিগুলো আদ্য উঠান যাবে কাকা। আবার দিলে সাই আবার দিল, দেখছেন ওই ছোট মাছটা তো ওর লড়া দিই কাটা দিল। জোর বেশি। লেজ ধরেন কেন? মাথা ধরতে হয়। মাথা না হুম, ডিম আনলাম। আচ্ছা আপনি তো কাটা খাইলেন, হ্যাঁ কাটা খালাম। এই দেখেন আমি ধরিয়ে দেখাই একটা। এই যে দেখুন, এইভাবে যদি জিএল মাছ ধরা হয় তাহলে কিন্তু কাটা দিয়ে আর ওর বাবার ক্ষমতা নাই। লড়া দিতে পারবি না। হ্যাঁ এইখানে দিলে আর ধরতে ভাই আমি তো জানি না কোনটা ছোট? আপনাকে কাটা আমার দিতে যে ছোটটা ভাই, এই যে ছোটটা করে সেটা করে যাই যাই যে করে এই যে যাই যে তো হয় ছোটটা। আচ্ছা যাই দুজন আপনার তো দুইবার দিচ্ছে না? দুইবার দিছ। আচ্ছা আমি ধরি। এই ধরে রক্ত রাইছে। আচ্ছা খবরদার। দাঁড়ান। এটা গেলে আর যাইল, হ্যাঁ হোক। গেলে আর যাইল। আচ্ছা এই যে জিওল মাছটি ওনাকে দুইবার কাটা দিয়েছে, একদম যন্ত্রণায় উনি কি বলবো ছটফট করছেন। আমি এটাকে ধরে ফেলছি। এটা ধরার হচ্ছে কৌশলী এটা। আর উনি হচ্ছে সারা জীবন মানুষ বলেই হচ্ছে মানুষকে ঠাট্টা করে জিওল মাছের লেজ ধরো, মানে জিওল মাছের লেজ ধরা মানে বিপদ ধরা। উনি করছেন উল্টা। লেজ ধরে ঘুরে আমি তো জিল মাছ পাই না, ধরি না বুঝছি। আর এর বন্ধু আর 7-8 বছর মাছ মারি বলতে জিল মাছের কামড় খাই নেই, আজকাল কামড় খেলাম মাছ মারি গেল। টাকি মাছ রয়েছে, আর কটা কিনে নিয়ে আসি। কালোগের কয়টা কিনলে ভালোই হয়। চলেন। ওই ভাই যে কয়েকটি মাছ পেয়েছেন সবগুলো মাছই নবীন কাকাকে ফিরিয়ে দিয়েছেন। এর বাইরে আরেকজন নাকি জাল তুলছে, আমরা সেখানে যাব, যদি কিনতে পারি সেই মাছগুলো কিনে নিয়ে আসবো। এদিকে কাকি মটরের ডাল রান্না করছেন। যা আর 2-3টে মাছ ওই যে আব্দুল জাল উঠিছে, দা আর কয়টা কিনবি দা। হ্যাঁ হ্যাঁ আমি দক্ষ না? দেখা তো দে, আপনার তো সবই পারেন, আমরা পাইনি, ভয় পারি। যাই কি ওই বাই মাছ একটা এই বাম পড়ছে, এই বাম। সাপে কামড় দিছে কাকে? হ্যাঁ ওই যে নাগাদ বুড়ি অর্ধ করে কি সাপে? মাই কোয়ান ফেলাইছে ও তাহলে হ্যাঁ হ্যাঁ সাপে কামড় দিছে? দিতে পারেনি। হ্যাঁ এখানে রাসেলস ভাইপার কেমন? অনেক না কাকা? ওইটি বন্ধ করে রাসেলস ভাইপার চিনছেন আপনি? হ্যাঁ কেমন? আমার গড়ি ছিল এতবার, বেশি বড় হয়নি, এতবার এই মোটা হয়। মোটা না? না আমি আসলে কি ভাই মাছ কিনে আনার সাহস পাইনি। এই যে কাকা আমাকে সিগন্যাল দেয়নি। কাকা হচ্ছে, কাকি তো একটু অসুস্থ মানুষ এবং হয়তো ব্রেনেও দিয়ে একবার স্ট্রোক করছে, যার জন্য হচ্ছে যে উনি পারে না সব কিছু। কাকা চায়নায় সব মাছ শেষ করে দিল না? আরো চায়না তো শেষই করতেছে। হ্যাঁ
হ্যাঁ একদম গু দিয়ে সব মাছ, ছোট মাছ। এই দেখেন না যে এই গুজেন এই যে এই মাছ, এই মাছ গুজেন সোজা মাছ। হ্যাঁ, এগুলো তো কেউ খাবেও না, বিক্রি করতে পারবে না। না না, অথচ এগুলো ফেলে দিতে হচ্ছে। চায়না থুইতেছে না এই যে গাদি এই যে দেখেন এই যে এ তো সমস্ত মাছের পোনা। হ্যাঁ, হ্যাঁ এখানে এনে ফেলছে। এভাবে করলে তো নদীর সব মাছ শেষ হয়ে যাবে। হ্যাঁ, চায়না তো ই কর না। তবে এই চরের যতগুলো চর আছে সবাই দেখি যে যার চায়না জাল নাই একমাত্র আপনিই। হ্যাঁ, যার নাই তারও 10টা আছে না কাকা? হ্যাঁ, আমার নাই, আমরা ওই পাতি নি বড় ডলারই কাজ করে ফেলায় ঢেউতে। হ্যাঁ, মানুষ কম থাকলে মনে হয় বেশি বিপদ না হ্যাঁ কাকা? মানুষ কম থাকলে, বাড়া থাকলে একটু গড়ে কম। হ্যাঁ, মানুষ বেশি থাকলে একটু নড়ে কম, তাই না? ওই হাফটা মেলা দিন ধরে ঘোরাঘুরি করছি। ওটা কি সাপ? গুক্কু, গোকরা সাপ না? গুক্কু সাপ। হ্যাঁ, কাল রাগে নিজার কয় কাল নাকি আলাদা সাপ কাকা? ওই কামড় দিলি ফেরে কয় যে আমার গার ফার তো খরার নাই, ডাইরেক্ট কয়, তাই না? হ্যাঁ। পদ্মা এখনো কানায় কানায় ভরে না উঠলেও খুবই উত্তাল। এমনভাবে ঢেউ উঠেছে যেন মাছ ধরা নৌকা কাঁথা সেলাই করা শুয়ের মতো ডুব সাঁতার কেটে চলছে। বেলা বাড়ার সাথে সাথে পদ্মা আরও বেশি উত্তাল হয়ে উঠছে। প্রতিদিনই নদীতে পানি বাড়ছে, তাই এই সময় জরুরি কাজ ছাড়া কেউ শহরে আসা যাওয়া করেন না। ভাই, মাছ আছে বিক্রি করার মতো? না এখন? ওই যে ওনার কাছে আছে না, ওই যে নৌকাটা আসতেছে। দেখ কইলেও তো রাস্তা নিয়ে আসি ভাঙছে এই। ও, নিচের পানি নামছে এখান দিয়ে। হ্যাঁ, এই বুড়াকের পানি। এই জায়গাটুকে চরের মধ্যে এই জায়গাটুকুই হচ্ছে ভেঙেছে। উপরের যে পানি, সেই পানি এখান থেকে নেমে তারপর ভেঙে ফেলেছে। ও তালু, এ তালু, মাছ আছে না? এ মাছ আছে? জমিতে চারপাশে দিবেন? আচ্ছা আচ্ছা, কারণ কি এই পাবনার গরু আসতেছে না? বুঝতে পারছি। কত নিল এটা? হ্যাঁ, 2200 টাকা। এখানে এক কয়েল আছে, তাহলে কম আছে না? কি জমি আপনার এখানে? কলা। হ্যাঁ, এখানে তো সবচেয়ে বেশি দামি জমি মনে হয় কলার। কলার জমি হচ্ছে বছরে কত টাকা? 10,000। আর ইসের এমনি জমি 3,000 4,000 এমন। বুঝতে পারছি, ঠিক আছে কাকা। ভালো আছে? আমি তো কলার বাগানে ঢুকতেছি, হুম, মাথার মধ্যে শর্ট করে চলে এলে ফেলে বলি ড্রোন ভয় পেয়েছেন? আরে না, এখন তো আর পয়লা ফেলা ভয় পাচ্ছি। আমি এই চরে আইসে একজনে খুঁজতেছি সকাল থেকে, একটা লোক রে। কাজ করেন গে পাটের ক্ষেত্রে যা বসে আছে না পলাইছে না কি করছে, তা সেই লোকটারে পাইতেছি না। এমন লোকটা কি মারা গেল নাকি? না হারা গেল, না হারা গেল, না বাইরে গেল। হ্যাঁ, তাহলে মরায় ধরে তাজা খায় কি? হ্যাঁ, এই কথা মনে আছে। হ্যাঁ, এই দেশটা জ্বালা আগাইছে একবার এই দিয়ে মূল্য করি। আজকে আর হাত ধরবেন না? আজকে একটা দাদা না, মনে শান্তি নাই, মনে শান্তি নাই। এই কাকার একটা চা দেন তো, মনে শান্তি আসে। বীজ দিয়ে খাট নিয়ে গেছে। কিসে বীজ? কি খেতে? কি খেত? ঘাস মারা বীজ দিছে। ঘাস মারা বীজ নাকি বেঁধে দিয়েছেন না? আমরাই বীজ এই যে একটি ছাউনিওয়ালা নৌকায় অনেকেই মাছ ধরছেন। এই সময় প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ ধরা পড়ছে। এই যে একজন খালোই মনে হয় সম্ভবত ভরে ফেলছে মাছে। সেই একটাই না? এই একটা মাছই নাই, মাছ নাই না? এই নৌকায় কি বহন করে ভাই? এই নৌকা দিয়ে কি বহন করে? নৌকা তো যে দুলা দুলতেছে।
হ্যাঁ, আর দেখুন এটা তো অনেক বড় বল্লার টোপ ভাই, দেখুন কত বড় বল্লার টোপ, বিশাল বড় একটি বল্লার টোপ, এবং এর ভেতরে ডিম দিয়ে দিয়ে মাছ ধরছেন। বল্লায় যদি মধু হইতো ভাই, ব্যাপক স্বাদ হইতো। হ্যাঁ, খাই শেষ করতে পারতেন। মৌমাছির চেয়ে অনেক জায়গায় বল্লা বেশি নয়। তবে কাকা, পাহাড়ের যে পিঁপড়া আছে না, পাহাড়ের পিঁপড়া বলার মতো বাসা বাঁধে গাছের উপরে। গাছের উপরে? হ্যাঁ। কষ্ট হচ্ছে না মাছ কাটতে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না আগে। এই ভয়ে তো আমি মাছ আনি নাই। ওইখানে মাছ দেখলাম, ইমরান ভাইয়ের সাথে কথা বললাম, বললো যে কাকি তো মাছ করতে পারবে না পারবে, কাকাও তো সাই দেয় না। পরে যাই হোক মাছ কেনা হলো এখান থেকে। একটু জল করে দিয়ে খা নি। হ্যাঁ, ডাল রান্না করছেন কাকি? হ্যাঁ, ডাল হয়েছে। সেই হ্যাঁ, ডাল হয়েছে, ভাত আর ভাতটা নামাত হচ্ছে। খালি এখন একটু বাইটি করে জল করে দেবো। ঠিক আছে, আমরা একটু ওই পাশ থেকে গ্রাম থেকে ঘুরে আসি কাকি। হ্যাঁ, রান্না আমি তাহলে একটু দিক যাবো। বর্ষার আগে এই সময়ে এই গ্রামের প্রতিটি কোনায় কোনায় এভাবে যে সবজির যে মাচান রয়েছে সেই মাচান করে দেয়া হয়েছে, এবং এই মাচান থেকে যে শাকসবজি উৎপাদিত হবে তা প্রতিদিন সকালবেলা রাজবাড়ি তারপর সোনাকান্দর বাজারে নিয়ে তারা বিক্রি করেন। এখানে মাচানে এখনও পুরোপুরি সবজি উঠে সারেনি, কিন্তু ধুন্দল ধরতে শুরু করেছে। এবং এখানে যে একটি গরুর আথাল রয়েছে, আথালে তারা গরু বাঁধেন, এবং এখান থেকে যে শাকসবজি উৎপাদিত হয় সেটি পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এটি তারা বাজারে নিয়ে বিক্রি করতে পারেন। এত পরিমাণে শাকসবজি এই চরে উৎপাদিত হয় বলার বাইরে আসলে। এ দেখুন চাল কুমড়া আর চাল কুমড়া পাতা, প্রচুর পরিমাণে চাল কুমড়া ধরেওছে এখানেও, এবং ওনারা প্রতিদিনই প্রায় চাল কুমড়া কাটতে পারেন। মাছ বিক্রি করতে যখন যান তাদের কাছে চাল কুমড়া পাঠিয়ে দেন, এবং সেই চাল কুমড়া বিক্রি করে তারা অন্যান্য বাজার সদাই করেন। এবং মাছ তো রয়েছেই, প্রত্যেকেই প্রায় চরে এই মুহূর্তে মাছ ধরছেন। এখানেও আরেকটি মাচান, এবং সে মাচানের নিচে দেখুন কি পরিমাণ চাল কুমড়া ধরে রয়েছে। এই যে একটি অলরেডি বড় হয়ে গেছে, পাকার জন্য রেখে দিয়েছেন, এটা দিয়ে বীজ করবেন। চরে আসলে আপ্যায়নের অভাব নাই। আমি যতগুলো চরে যাই সব থেকে কাছের এবং আমার বাড়ির কাছের চর, এবং অন্যান্য চরে গেলে কি হয় যে তাদের সাথে আর দেখা হয় না, কিন্তু মৌখুরি চরের এই মানুষদের সাথে কখনো এই রাজবাড়ি সদরে দেখা হয়, কখনো সোনাকান্দর দেখা হয়। তার জন্য এনাদের সাথে সম্পর্ক অনেক বেশি। আমি রাজবাড়িতেও যারা থাকেন, আমি ভিডিওর মধ্যে তো রাজবাড়ির দর্শকও থাকবেন, তাদেরকে বলবো আপনারা যখন যদি পান এই চর মৌকুরির এই অংশের যে কলাগুলো রয়েছে, এই কলা যদি একবার খান তাহলে কলা খাওয়ার সারা জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বদলে যাবে। এর আগে যখন আমি এসেছিলাম তখন আমাকে এক ছড়ি কলা দেওয়া হয়েছিল চর থেকে, এত ভালো কলা। এর পাশাপাশি যখন আমি ফরিদপুর ওই পাশে কিছুদিন আগে একটা চরে গিয়েছিলাম, ওই চরের কলাগুলো আমাদের কাকার সময় মেম্বার ভাই মোহাম্মদ আলী মেম্বার ভাই এক ছড়ি কলা দিয়েছিলেন। সেই কলাগুলো খেতে অসম্ভব স্বাদের ছিল। তার জন্য চরের কলাগুলো যদি পারেন কখনো সংগ্রহ করতে, খেয়ে দেখবেন চরের কলার স্বাদ অন্যরকম। পথের এই কোনাতে মৌকুরি, হ্যাঁ, আর ওই মিল হইল কাঠুরি। চর কাটার? হ্যাঁ, কাঠুরি কাঠুরি কাটুরি। আর তার ওই মির্জা হারিল আমবাড়ি, বেতকা মালিকা দাউদি। বেতকা আমবাড়ি, মানে চর আছে তাহলে কয়টা এখানে? চর এটাই, চর একটাই, কিন্তু গ্রাম হচ্ছে মৌজিয়া। মৌজা ধর এটা মৌকুরি মৌজিয়া, ওইটা কাটুরি। তারপর হইলো আমার পাবনার জেলার সীমানা হইল যে শাহজাহান খাগের বাড়ি, ওই শাহজাহান খাগের বাড়িতে ওই দিকে পাবনা। হ্যাঁ, আর তার এই মিল হইল রাজবাড়ি, আর ওই পাশের টুকরা মানিকগঞ্জ।
এখন পাট বাদে মাঠে আর কোনো ফসল না থাকায় অনেকটাই বেকার সময় কাটাচ্ছেন এই চরের মানুষ। তাই প্রত্যেকে জাল দড়ি নিয়ে বের হয়ে গেছেন। দেশের প্রতিটি চরেই ভাইরাসের মতো ছড়িয়ে গেছে নিষিদ্ধ চায়না দুয়ারি। এই জাল থেকে রেহাই পায় না ছোট পোনা থেকে শুরু করে একদম মাছের ডিম পর্যন্ত। মাছ ধরার এই প্রতিযোগিতায় বিষ ও কারেন্টের শক কোনো কিছুই বাদ পড়ছে না। এভাবে চলতে থাকলে কয়েক বছর পরে নদীতে আর কোনো মাছই থাকবে না। এই চরে সবচেয়ে বেশি উৎপাদিত ফসল হচ্ছে কলা। যারা শুরুতে 10 বছরের জন্য 2 থেকে 3 হাজার টাকা করে লিজ নিয়েছিলেন, এখন সেই জমি লিজ নিতে বছরে 10 থেকে 15 হাজার টাকা গুনতে হয়। যখন কোনো নতুন চর জাগে তখন অল্প টাকায় জমি লিজ পাওয়া গেলেও আস্তে আস্তে চরের স্থায়িত্ব বাড়ার সাথে সাথে লিজের টাকাও বেড়ে যায়। বাদাম বাদাম হচ্ছে ছিঁড়ে দিলে গাছ তার না? বুঝতে পারছি। এগুলো আপনি ছিঁড়ছিলেন? হ্যাঁ। আপনাদের বাদাম হয়েছে কেমন? না, আল্লাহ ভালোই দিছে। ভালোই দিছে না? ঠিক আছে। আর বাদাম কিনলাম কার বাড়ি থেকে? তোমাদের এই গাছের বাদাম। হ্যাঁ, এই গাছের বাদাম না? যা গাছও পাইছি, তাহলে তো গাছও পাই আমরা ভাগে। নিয়ে যাবো? এই সাইড যা মূল্য। বাদামের ছায়ের কেন? থাল বাসন ডেকচি মাজলি হেভি পরিষ্কার। তাই না? ওই যে ভীম সামনে লাগার না? বাদামের ছাই। তাহলে এরপরে সে ছাই নিয়ে যাবানি? ছাই উঠায় রেখেন। ঠিক আছে আপা। আর মাছ কোটার জন্য ভালো কোন ছাই? এই সাইডে মাছ করার জন্য বসির ছাই। বসির ছাই না? এই সাইডে মাছ করতে গেলে মাছ আরো পিছলা হয়ে যাবে। এ ছাই এমনি গলে যায়। গলে যায় না? কার না এটা? হ্যাঁ, গলে যায়। তো ভিডিও করলে আমি থাকতে পারবো না। কোন জায়গা থাকতে পারবে না? খালি হাসার সঙ্গে। হাসে। আল্লাহ মনে সুখ দিছে, শান্তি দিছে, এজন্য তো হাসে। কয়জন হাসতে পারে কাকা? হ্যাঁ, কয়জন হাসতে পারে? হাসা যার মন বাল্লা সে হাসি পান না, হাসি পারে না। যার মন ফেরিস না সে হাসি পান না। এবং এখানে হচ্ছে এই যে লাউ, এখানে যে ধুন্দল দেওয়া হয়েছে, এই ধুন্দল হচ্ছে এই জাংলারি ধুন্দল কাকার বাড়ির। হ্যাঁ, থালা খানা লিনিয়া এবং ওনার বাড়িতে এখন থালা না। এবং এই যে দেখুন, আমরা কিন্তু আজকে মানুষ 3 জন, আমাদের প্লেট কিন্তু 2টা। অর্থাৎ এই যে সুখী পরিবার বলতে যা বুঝি, সুখী মানুষ, তার পরিবারে প্লেট হচ্ছে 2টা। 2 জন মানুষ খাবে, এত প্লেট কি দরকার? কি কাকা? হ্যাঁ, 2টা প্লেট। এখন কাকি আবার পাশের বাড়িতে গেছে তামিমের জন্য প্লেট আনতে। আসলে সুখের তো কত ধরনের সংজ্ঞা আমরা সুখ বলতে বুঝি। একদম গহীন এক দুর্গম চরে এভাবে 2 জন মানুষ স্বামী স্ত্রী মিলেমিশে এখানে বসবাস করছেন এবং তাদের পরিবারের সদস্যরাও তাদের প্রতি যথেষ্ট সাহায্য করেন এবং তাদের প্রতি ভালোবাসা আছে। সন্তানরা নিয়মিত খোঁজ খবর নেন। তারাও মা বাবা হিসাবে এতটাই দায়িত্বশীল যে তারা কিন্তু ঘরে বসে বসে খেতে পারতো। কিন্তু এই যে নবীন কাকার কথা বলছি, সবসময় হাস্যোজ্জ্বল একজন মানুষ, সংসারে তার সন্তানদের সাথে খুবই ভালো সম্পর্ক, কিন্তু খেটে খাওয়ার যে অভ্যাস, জীবনে খেটে খেয়েছেন, কর্ম করে ভাত খান, এজন্য এক মুহূর্তের জন্য তিনি বসে থাকেন না। এখানে তিনি হচ্ছে আবার স্ত্রীকে নিয়ে এই চরে এসেছেন। এই বছর প্রায় কাকা 5 বিঘা তিল চাষ করেছিলেন। এর পাশাপাশি যখন পটল ছিল, কাকা কয় বিঘা পটল চাষ করেছিলেন? পটল ছিল 1 বিঘে। 1 বিঘা। আমি যখন আসলাম পটল নিরাশ ছিলেন। হ্যাঁ, পটল বিক্রি করলেন কেমন? 70,000 টাকা বিক্রি হয়েছে। 70,000 টাকা। আর অন্য কি আর কি কি ফসল ছিল ওই সময় পটলের পাশাপাশি? না, পটলের পাশাপাশি এই তিল আর পটল। পেঁয়াজ কয় মন পাইলেন? পেঁয়াজ আমি লাগাইনি টাকা। ও, তিল আর পটল। যে কাকির বাড়ির হচ্ছে ধুন্দল, আর আমরা যে পদ্মার পাড় থেকে কেনা মাছ। একজন হচ্ছে, আপনারা তো দেখছেন একটু আগেই, জিওল মাছ দিয়েছে হচ্ছে সেই লোক যার হচ্ছে জিওল মাছে কাটা দিচ্ছে আর নড়তে পারে না। আমরা 3 জন, আমার এত দেওয়া লাগবে না। কাকাকে দেন, কাকা একটা বাম মাছ নেন। না 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 না, শোনেন, আজকে কাকা এদিক তাকান, আমার দিক। হ্যাঁ কাকা, আপনি আমারে মাছ খাওয়াতে চাইছিলেন, আজকে সেটা পূর্ণ হইলো। হ্যাঁ, এরপরে আমি শহর থেকে মাছ এনে আপনারা খাওয়াবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাকির যেটা হয়েছে, কাকি হচ্ছে কিছুটা অসুস্থ হয়ে পড়ছেন, বয়স হয়েছে। এবার কাকির অসুখ কি কাকা? না, ওনার এক সাইড পড়ে গেল তো, স্ট্রোক করছিল, মেলাটা হানাচ্ছিল আমার। হ্যাঁ, যেটা আমি ভাবছিলাম যে স্ট্রোক করছে। এবং আমার হচ্ছে কাকা আমার খুব নাম ডাক করে বলছে যে মটরের ডাল নাকি
কাকা বলছে যে সেই গরুর গোস্তের চেয়েও বেশি টেস্ট হবে। হ্যাঁ আমি একটু বেশি করে নেই। খাবে না আপনারা আর কিটা খাবেন? হ্যাঁ, আর ক্ষুধা লাগছে তো সারাদিন। এখন হচ্ছে বিকাল 3:45 বাজে। এই যে কাকি কাশি নিয়ে বের হয়েছে। আমি অনেকবার মানা করলাম যে এত, আমি বাদাম কিনছি, 5 কেজি ধুন্দল কিনছি। কোনটা নিবি? সে নাসর বান্দা, হ্যাঁ একটা দিলেই হবে, আমার না নিলেই তো ভালো হয়। এটি দেবো? দেন, গাছ কাটে যাবে না তো? না না গাছ একদম নাসর বান্দা এসে বলতেছে কোনটা নিবি। কাকি বাদাম সিদ্ধ হয়েছে, এই শুকনো হয়েছে তো না? হ্যাঁ দেখেন তো একটু না। হুঁহিয়েছে না, আর এক ফোঁটা নদী হুঁহিয়ে ওই যে ইয়ে আছে না পানি আলকুই যদি কয় হেইটার বিন বইরে তুলি ফেরে বয়ামের মতো প্লাস্টিকের মধ্যে বয়ামের বিন তুলি ফের না, 1 বছর থাকবে না। দুইটা মাছ একসাথে মিলাই নাকি যে কোনো একটা বড় পালি হবে? বড় একটা পালি হইবে, বাম পালি হইবে। বাম পালি হবে? বাম মাছ ভালো লাগে খুব। আচ্ছা, তোমার কাকে দিয়ে না দাবে দেখেন বেলা কিসের গোস্ত। গোস্ত করে খাওয়া আছে মাছের কাছে কোন? মাছ তো মাছই কাকা। আচ্ছা দেখি আপনি থাকবেন কবে সেটা হলো ব্যাপার। 3 মাস কি কাকি থাকবে? থাকবে না, তোমরা আসবে, তোমার কাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চালিয়ে তুই এখন থাকবি না। আজকে আমরা উপহার হিসেবে পেলাম এই যে বর্ষাকালীন সবজি চাল কুমড়া। কাকার বাবা বলেছিল যে তুমি হচ্ছে যে দুনিয়ায় ছোট হয়ে বাঁচবে, ছোট আর চলবে, ছোট হয়ে চলবে, আর বড় আমার আগে বড় হয়ে মারা যাওয়া। এই যে যে শিক্ষাটা তার বাবার কাছ থেকে তিনি পেয়েছেন, এই শিক্ষা আসলে অমূল্য। এবং তাদের বাড়িতে যখন আসি, এই যে মানুষ দুজন, এনারা হচ্ছেন একদম সন্তানের মতো আমাকে দেখেন। প্রথম দিন যখন এসেছি তখনই কাকা আর কাকি আমাকে বলেছেন যে আমাকে দেখতে নাকি তার কোন ছেলের মতো লাগে? বড় ছেলের মতো লাগে। এই যে যে ভালোবাসা, আবার মানে অভাব থাকতে পারে, অনটন থাকতে পারে, কিন্তু তাদের যে আপ্যায়ন, ভালোবাসা, কাছে টেনে নেওয়া, এটা কোনো অংশেই কম নয়। ওই আমি যখন সকালবেলা রওনা দিয়েছি, উনি কয়েক দফা গিয়ে ওই ইমরান ভাইয়ের দোকানে বসেছিলেন। এই যে সাংবাদিক আসবে কখন, সাংবাদিক আসবে কখন। কাকা আমি মুন্সি, সাংবাদিক না, কে? মুন্সি। মুন্সি আসবে কখন, এরপর তো করবেন। হ্যাঁ, তা এইভাবে উনি আমাকে খুঁজেছেন। যাই হোক, আজকে চলে যাচ্ছি। নদীর অবস্থাও খুব উত্তাল, আর খুব বাতাস বইছে। সাধারণত এই চর থেকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত খেয়া পাওয়া গেলেও এই সময়ে কেউই ঝুঁকি নিতে চাচ্ছে না। 4টার পরে এখনো খেয়া যাচ্ছে না আমাদের, তাই খুব দ্রুত এখান থেকে কেটে পড়তে হবে। আমরা খুব অল্প সময়ের মধ্যে খাওয়া দাওয়া করেছি। আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম 4:30, এখন 4টার কাছাকাছি। এখান থেকে বেশি যেতে সময় লাগবে না, আমরা দ্রুত এখান থেকে চলে যাব। আর এমন যদি হয় যে ওই পাশ থেকে আমবাড়িয়া ঘাট থেকে নৌকা আসতে দেরি হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটু যেতে দেরি হতে পারে, কিন্তু 4টার আগে পৌঁছানো ভালো নাকি কাকা? আর এই যে চরে আসলাম, চর থেকে আমি সাধারণত কোনো কিছুই নেই না, কারণ চরগুলো অনেক বেশি দুর্গম হয়, অনেক দূরে যেতে হয়। কিন্তু মৌকুড়ির চর এই মুহূর্তে যারা রাজবাড়িতে আছেন, সময় পেলে, এবং অন্য যারা আছেন অন্য জেলা থেকে খুব কাছ থেকে চর দেখতে চান, তাহলে চর মৌকুড়িতে আসতে পারেন। রাজবাড়ি শহরে নামবেন এবং সেখান থেকে 10 থেকে 15 টাকা অটো ভাড়া হচ্ছে সোনাকান্দর ঘাট, এবং সেই সোনাকান্দর ঘাট পার হলে এপাশে চর মৌকুড়ি। সারাদিন ঘুরবেন, আবার রাজবাড়িতে চলে যাবেন। খোলামেলা একদম চর। যদি বলেন ঢাকা থেকে একদিনেই চর এসে দেখে আবার ঢাকায় ফিরে চলে যাবেন, কোনো সমস্যা নাই। এবং রাজবাড়ি থেকে একটা অটো নিয়ে এই ঘাটে চলে আসা যায়, এবং সেই ঘাট পার হলেই এই চর সোনাকান্দ, চর মৌকুড়ি। আর এই জন্য হচ্ছে যেন বলতেছিলাম, এই জন্য হচ্ছে যে যেহেতু খুব কাছে, এই জন্য আমি বাদামগুলো নিয়ে যাচ্ছি। সাধারণত চর থেকে কিছু কিনে নিয়ে যাওয়া আমার জন্য অনেক কঠিন হয়ে যায়। না 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 না, আমি আর কাকা বলতেছে দেখো বাস্তা, এবার ছবি তোলো, দেখো তো। আমি দেখো কি দারুণ পদ্মার, একে কি বলেন? ঠেঙ্গি। আমি যে কার কাছ থেকে কিনবো সেই সুযোগ নাই।
আর আমি কিন্তু আজকে একদম বস্তা ভরে নিচ্ছি ধুন্দল, চাল কুমড়া, বাদাম। চর মৌকুড়ি থেকে ফেরার সময় 5 কেজি বাদাম ও ধুন্দল কিনেছি। এই চরে উৎপাদিত শাকসবজির মধ্যে বাড়িতে উৎপাদিত সেই সবজির ঘ্রাণ আজও পাই। বিকাল 4টায় খেয়া ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন 5টা বাজে, অথচ ছাড়ছে না। সারাদিন যারা ঘাস কেটেছেন তাদেরকে একত্রিত করেই নৌকা ছাড়া হবে। আস্তে আস্তে যখন আমাদের নৌকা কানায় কানায় ভরে গেল, তখন যাত্রা শুরু হলো। এপারে আসতে আসতে সন্ধ্যা লেগে গেল। কেমন লাগলো চর মৌকুড়ির ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জানাবেন।